আজ থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হলো। এই বাদল অধিবেশনে কেন্দ্রকে কোণঠাসা করার জন্য বিরোধীরা ঠিক কি কি ভাবনা চিন্তা, তাদের মধ্যে কি কি স্ট্র্যাটেজি রয়েছে তাদের, এবং সরকার ঠিক এখানে কি কি বলতে পারে, বা সরকারের এখানে এই বাদল অধিবেশনে নতুন কোন কোন বিলের উপর গুরুত্ব দেওয়ার কথা ভাবছে। আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছে নয়াদিল্লি থেকে, একবার কথা বলবো। মৈত্রেয়ী, দুটো দিকই জানার চেষ্টা করবো। মৈত্রেয়ী, প্রথমত এই অধিবেশনে বিরোধীদের অবস্থান কি হবে, কোন কোন ইস্যু নিয়ে তারা সরব হবেন? দ্বিতীয়ত, এই অধিবেশন সরকারের জন্য কোন কোন জায়গায় গুরুত্বপূর্ণ, কোন কোন বিল গুরুত্বপূর্ণ এই অধিবেশনে? দেখো, আজ থেকে বাদল অধিবেশন শুরু হলো এবং সেটা চলবে 21শে অগস্ট পর্যন্ত। মাঝখানে কিছুদিন যদি বিরতি কে আমরা সরিয়ে রাখি, তাহলে প্রায় 1 মাস ধরে চলা এই বাদল অধিবেশনকে বিরোধীরা তাদের পাখির চোখ হিসেবে করে নিয়েছে। কারণ বিরোধীদের তরফ থেকে ইতিমধ্যেই পেহেলগাঁও, অপারেশন সিন্দুর এবং ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য সিজফায়ার নিয়ে, সেই বিষয়টিকে তুলে ধরা হচ্ছে এবং সেটা নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করা হচ্ছে। এর পাশাপাশি বিহারে যে এসআইআর চলছে, সেই এসআইআর এর বিরুদ্ধেও বিরোধীরা সোচ্চার হবেন, তেমনটাই কিন্তু বিরোধীদের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওড়িশার বর্তমান অবস্থা, এসসি/এসটিদের এবং মাইনরিটিদের উপর ক্রমাগত যে হামলার বাড়ছে, সেই সব নিয়ে সরব হবেন বিরোধীরা, তেমনটাই ইন্ডিয়া ব্লকের বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন বিরোধীরা। অন্যদিকে সরকার পক্ষও কিন্তু প্রস্তুত রয়েছে। তারাও কিন্তু জানতেন যে এবার পেহেলগাঁও হামলার বিষয়টাই বিরোধীরা ইস্যু করতে চলেছেন এবং সেই কারণেই একেবারে বাদল অধিবেশনের প্রথম দিনেই রাজ্যসভার দলনেতা জেপি নাড্ডা তিনি জানিয়ে দিয়েছেন সরকার এই নিয়ে আলোচনা করবে এবং ইতিমধ্যেই সরকারের তরফ থেকে শ্রমিক ভট্টাচার্য তিনি প্রস্তাব দিয়েছেন পেহেলগাঁও এবং অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা করার জন্য। এবং সেই আলোচনা কবে হবে সেটা বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে চূড়ান্ত হবে। এর পাশাপাশি এবারের যে অধিবেশন রয়েছে, সেই এই বাদল অধিবেশনে ইনকাম ট্যাক্স বিল, যেটা আগেই টেবিল করা হয়েছিল, সেই ইনকাম ট্যাক্স বিল পাশ করানোর চেষ্টা করা হবে। এছাড়াও মাইনিং খেলা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল রয়েছে, যেগুলোর ওপর কিন্তু এবার সরকার চেষ্টা করবে সেই বিলগুলোকে পাশ করানোর। ধন্যবাদ। देश में मौसम बहुत ही अच्छे ढंग से आगे बढ़ रहा है। कृषि को लाभदायक मौसम की खबरें हैं और बारिश किसानों की अर्थव्यवस्था, देश की अर्थव्यवस्था, ग्रामीण अर्थव्यवस्था और इतना ही नहीं, हर परिवार की अर्थव्यवस्था में एक बहुत महत्वपूर्ण होता है। पिछले 10 वर्ष में जो पानी का भंडार हुआ है इस बार, वो करीब करीब 3 गुना हुआ है, जिसका आने वाले दिनों में भी देश के अर्थतंत्र को बहुत लाभ होगा। साथियों, एक के बाद ऐसी घटनाएं देशभक्ति के लिए, देश की भलाई के लिए संसद में पहुंचे हुए हर माननीय संसद के लिए गौरव का पल है। और संसद के इस सत्र में ये गौरव गान पूरा देश सुनेगा, हर सांसद से सुनेगा, हर दल से सुनेगा। मुझे विश्वास है कि जब सदन इस विजयोत्सव को एक स्वर में विजय के भाव से इस सत्र के दरमियान उन ओजस्वी तेजस्वी भावनाओं को प्रकट करेगा, तो भारत की सैन्य शक्ति को बल मिलेगा। বাংলাদেশের যে শরণার্থী, সেই শরণার্থীদের জমি দেবে যোগী সরকার। উত্তরপ্রদেশের যোগী সরকার জমির অধিকার দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশি শরণার্থীদের। 1960 থেকে 1975 তার মধ্যে যারা এসেছে তাদের জমি দেবে। মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত। আমার সঙ্গে অমিত কুমার সিং রয়েছেন উত্তরপ্রদেশ থেকে। অমিত, একটু ডিটেলে জানতে চাইবো কি সিদ্ধান্ত হয়েছে। 1960 থেকে 1975 তক যত হিন্দু বাংলাদেশি শরণার্থী এসছেন উত্তরপ্রদেশে, বলরামপুর ডিস্ট্রিক্ট হয়ে গেল পিলিভিট হয়ে গেল, লখিমপুর আর অন্য ডিস্ট্রিক্টে যত 10,000 ফ্যামিলি টোটাল, এই ফ্যামিলিগুলোকে এখন ল্যান্ড দেবে, জমিন দেবে যোগী সরকার নিজেই। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজকে একটা অনেক হাই লেভেল মিটিং করলেন, তার মধ্যে অনেক সিনিয়র অফিসার্স ছিলেন। ওইখানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বললেন কি এটা ন্যাশনাল ডিউটি হচ্ছে গভর্নমেন্টের কি
ব্রিটিশদের কারা 1960 থেকে 75 পর্যন্ত যারা ফ্যামিলি, হিন্দু ফ্যামিলি বাংলাদেশ यानी ইস্টার্ন পাকিস্তান থেকে উত্তরপ্রদেশ এসছে, তাদেরকে ল্যান্ড দেওয়া হোক, তাকে তারা ভালো করে যেভাবে এখানে ফ্যামিলি আছে ওরা ভালো করে থাকুক। আর এই জন্য এখন যত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে, যত জেলেতে, তারা শর্টলিস্ট করবে পুরো ফ্যামিলিকে। 10,000 ফ্যামিলি শর্টলিস্টেড হয়ে গেছে, এদেরকে জমি কোথায় দেওয়া হবে এইটা শর্টলিস্ট করা হবে। আর যদি কোনো ডিএম এর কাছে জমি নেই, তাহলে অল্টারনেটিভ ব্যবস্থা কিছু না কিছু করতে হবে। এটা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সাফ সাফ আদেশ নির্দেশ দিয়েছে। জি ধন্যবাদ। একরকম নজিরবিহীন ঘটনা ঘটল। অ্যাসিড হামলার মামলায় দ্রুত মামলা নিষ্পত্তি হলো। কলকাতা হাইকোর্টে আলিপুর আদালতে অ্যাসিড হামলার ঘটনার 13 মাসের মাথায় দোষী সাব্যস্ত করা সম্ভব হলো। গত বছরের জুন মাসে স্ত্রীর উপর অ্যাসিড হামলা চালানোর পরেই অভিযুক্তকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে পুলিশ। তারপর চার্জ ফ্রেম করা হয় এবং ঘটনার 13 মাসের মাথায় দোষী সাব্যস্ত। আগামীকাল সাজা ঘোষণা করবেন আলিপুর আদালতের বিচারক। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্য নিয়ে আদালত অবমাননার মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে। যারা মামলা করেছিল, যে স্বেচ্ছাসেবী সংস্থা, সেই স্বেচ্ছাসেবী সংস্থার আইনজীবীকে কড়া ধমক সুপ্রিম কোর্টে। আদালতে রাজনীতি করার জায়গা নেই, অন্য কোথাও গিয়ে রাজনীতি করুন। সুপ্রিম কোর্ট বলছে কেন এ কথা বলছে সুপ্রিম কোর্ট। মৈত্রেয়ী রয়েছেন নয়াদিল্লি থেকে সরাসরি আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, সুপ্রিম কোর্টে আজকে এই আদালত অবমাননার মামলাটির শুনানি ছিল প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে। মূলত এই স্বেচ্ছাসেবী সংগঠন আত্মদ্বীপ তারা মামলা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু অংশকে তুলে ধরে, যেটি এসএসসি সংক্রান্ত সর্বোচ্চ আদালতের যে রায়, সেই রায় ঘোষণা হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সাংবাদিক সম্মেলন করেছিলেন, তারপর আজকে যখন এই মামলার শুনানি হতে যাচ্ছে, তখন এই স্বেচ্ছাসেবী সংস্থার আইনজীবী মানিন্দর সিং তিনি জানান যে অ্যাটর্নি জেনারেলের কাছে এই মামলার শুনানির জন্য আবেদন করা হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছুটা সময় চেয়ে নেন তিনি। এবং সেখানেই প্রধান বিচারপতি তিনি প্রথমেই বলেন যে আপনাদের আবেদন যে গ্রহণ করা হবে সেটা আপনি কি করে জানলেন, এবং তারপরেই বলেন যে এই মামলা এখনই আমাদের খারিজ করে দেওয়া উচিত নয় কি। তারপরেই আসে আরও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এবং যাকে বলা যায় যে কড়া পর্যবেক্ষণ, যেখানে পরিষ্কারভাবে প্রধান বিচারপতি বি.আর. গাভাই উল্লেখ করছেন যে কোনোভাবেই রাজনৈতিক কারণে ব্যবহার না করার কথা, অর্থাৎ সুপ্রিম কোর্ট বা আদালতের ভেতরে রাজনীতি না করার কথা বলেছেন এবং রাজনীতির জন্য বাইরে গিয়ে রাজনীতি করার কথা তিনি বলেছেন। এই মামলা আগামী 4 সপ্তাহ বাদে সেই মামলা শুনানি হবে। তবে প্রধান বিচারপতির এই কড়া পর্যবেক্ষণ কিন্তু এই আদালত অবমাননার যে মামলা করা হয়েছে সেক্ষেত্রে মামলাকারীদের জন্য কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ। অতনু, ধন্যবাদ মৈত্রেয়ী।